হ্যালো ভিউয়ার্স, অসিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বি ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 13 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এবং পাশাপাশি তোমরা যারা 4 সেমিস্টার পাশে পড়ছো ইতিহাস, তোমাদের যে জিই বা সিসি 4 পেপারটি রয়েছে আধুনিক ভারতের ইতিহাস, এই উভয়ের ক্ষেত্রে 4 সেমিস্টার পাস এবং 6 সেমিস্টার অনার্সের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন 1946 সালের নৌ বিদ্রোহ। এই প্রশ্নটির উপরে একটি সংক্ষিপ্ত টিকা নিয়েই আজকের এই ভিডিও ক্লাস। এই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আলোচনা শেষে যে উত্তর, সেই উত্তরটি তোমাদের সামনে প্রোভাইড করবো। তোমরা জানো যে এই পেপারগুলির যে সাজেশন আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি, এবং সেই সাজেশন অনুযায়ী একটার পর একটা প্রশ্ন নিয়ে তার বিস্তারিত আলোচনা সহ তার উত্তরগুলি কিন্তু তোমাদের সামনে আমি একের পর এক ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আমি হাজির করছি। তাই আমার চ্যানেলকে তোমরা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, তোমাদের মতামত নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে। তো চলো শুরু করা যাক আজকের আলোচনার বিষয় বা আজকের ক্লাসের মূল বিষয় 1946 নৌ বিদ্রোহ। এটি কাদের জন্য ইম্পর্টেন্ট? বিএ হিস্ট্রি অনার্সের 6 সেমিস্টারদের জন্য সিসি 13 এ রয়েছে প্রশ্নটি সাজেশনে, এবং 4th সেমিস্টার যারা পাশে পড়ছো হিস্ট্রি পাশে 4th সেমিস্টার তাদের জিই 4 বা সিই 4 পেপারটিতে সিসি 4 পেপারটিতে কিন্তু এই প্রশ্নটি আছে 1946 এর নৌ বিদ্রোহ। তো দেখো 1946 সালে নৌ বিদ্রোহ হয় 1946, মানে 1947 ভারত স্বাধীন হয়, ঠিক তার আগের বছর কিন্তু এই বিদ্রোহটি হয়। তাই এটি ছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে শেষ একটা বড় গণ অভ্যুত্থান বা বিদ্রোহ। তো দেখো ব্রিটিশ সেনা, যেমন ব্রিটিশ সেনারা 1857 সালে প্রথম সিপাহী বিদ্রোহ করে, মানে ব্রিটিশ সেনাদের মধ্যে বিদ্রোহ। আর ব্রিটিশ সেনাদের মধ্যে শেষবারের মতো বিদ্রোহ হয় নেভিতে, মানে নৌ বিদ্রোহ, নৌসেনারা বিদ্রোহ করে 1946-এ। তাই 1857 সিপাহী বিদ্রোহের মধ্যে দিয়ে ভারতীয় ব্রিটিশ সেনারা প্রথমবারের মতো বিদ্রোহ করে, আর 1946-এর এই বিদ্রোহের নৌ বিদ্রোহের ভিতর দিয়ে ভারতীয় ব্রিটিশ নৌসেনারা শেষবারের মতো কিন্তু ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এখন প্রথমে আমাদের আলোচনা করতে হবে এর পটভূমি। তো পটভূমির ক্ষেত্রে দেখো এই যে সিপাহী বিদ্রোহ এবং পাশাপাশি এই নৌ বিদ্রোহ, এগুলির উপরে কিন্তু একটা সুন্দর কবিতার একটা লাইন, সুকান্ত ভট্টাচার্যের একটা লাইন কিন্তু এখানে খুব ম্যাচিং হয়, যে বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে, আমি যাই তার প্রচ্ছদ পট লিখে, নয়া ইতিহাস লিখেছে ধর্মঘট, রক্তে রক্তে নয়া প্রচ্ছদ পট। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতাটি কিন্তু এই বিদ্রোহের সাথে কিন্তু ম্যাচিং করে যায়। তো এটা দিয়ে আমাদের শুরু করতে হবে। তা দেখো ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ উল্লেখযোগ্য একটি গুরুত্বপূর্ণ বিদ্রোহ হচ্ছে নৌ বিদ্রোহ। ভারতে ঠিক এই সময়ে যে আইএনএ, নেতাজি সুভাষচন্দ্র বসু যে আজাদ হিন্দ ফৌজ, সেই আজাদ হিন্দ ফৌজরা যখন আত্মসমর্পণ করে, তাদের বন্দী যে সৈন্যরা, সেই সৈন্যদের কিন্তু বিচার চলছিল লালকেল্লায়, এদের বিচার হচ্ছিল। আজাদ হিন্দ ফৌজের বন্দী যে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ সরকারের কাছে যারা ধরা দিয়েছিলেন, তাদের কিন্তু বিচার চলছিল। এই বিচার চলাকালীন এই আজাদ হিন্দ ফৌজের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগে উদ্বুদ্ধ হয়ে ওঠে ভারতীয় এই নৌসেনারা। তাই ভারতীয় এই স্বাধীনতা সংগ্রামের একেবারে শেষ প্ল্যাটফর্ম ছিল কিন্তু বিদ্রোহের শেষ প্ল্যাটফর্ম ছিল এই নৌ বিদ্রোহ। ডক্টর সুমিত সরকার তার মডার্ন ইন্ডিয়া গ্রন্থে বলছেন যে আজাদ হিন্দ ফৌজদের থেকেও এই 1946-এর নৌ বিদ্রোহ ছিল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো নিয়ে আমাদের পটভূমিতে আলোচনা করতে হবে। দেখো 1946-এর নৌ বিদ্রোহ একটা বড় প্রশ্ন, এখানে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো পাঠের উপর দিয়ে বা অনেকগুলো পয়েন্টের ভিতর দিয়ে কিন্তু এই বিষয়গুলো আলোচনা করতে হবে। এরপরে দেখো আমরা একটা সূচনা লিখবো, মানে কিভাবে বিদ্রোহের সূচনা হচ্ছে। দেখো বোম্বাইয়ে ব্রিটিশ রয়্যাল ইন্ডিয়ার যে নেভির বাহিনী, সেই বাহিনীর তলোয়ার নামক একটি জাহাজে যে রেডিও অপারেটর বলাই দত্ত, তিনি 1946-এর 18ই ফেব্রুয়ারি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ইনকলাব জিন্দাবাদ, ভারত ছাড়ো, ব্রিটিশ ভারত ছাড়ো, এরকম স্লোগান তোলেন। এর ফলে বলাই দত্তকে পদচ্যুত করা হয়, এবং যখনই পদচ্যুত করা হয় তখন এই জাহাজের যিনি রয়েছেন নেভির প্রধান, রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান, এম.এস. খান, তার নেতৃত্বে 1500 নাবিক এই বোম্বাইয়ে বিদ্রোহের সূচনা করে এই তলোয়ার নামক জাহাজে, এবং বোম্বাই সংলগ্ন সমুদ্রের আরো 22টি জাহাজে। এই খবর ছড়িয়ে পড়ে করাচিতে, পার্শ্ববর্তী করাচিতে, এবং করাচিরও যে হিন্দুস্তান জাহাজ, সেই জাহাজেও কিন্তু এই বিদ্রোহের সূচনা হচ্ছে। এই ছিল 1946-এর 18ই ফেব্রুয়ারি বিদ্রোহের সূচনা। এরপর দেখো বিদ্রোহের কারণ, কেন বিদ্রোহ
হলো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে? অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণ হচ্ছে INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, আজাদ হিন্দ ফৌজরা যে আত্মত্যাগ, যে বীরত্বের পরিচয় দিয়েছেন, তার দ্বারা উদ্বুদ্ধ হয়ে তাদের মুক্তির দাবিতে এই ভারতীয় নৌসেনারা বিদ্রোহ করেছিল। এরপরে দেখো তাদের সাথে খারাপ ব্যবহার করা হতো। ব্রিটিশ যে কর্মচারীরা ছিলেন, নৌ অফিসাররা, তারা কিন্তু ভারতীয় যে মাঝি মাল্লা, এদের সাথে খারাপ দুর্ব্যবহার করতেন। তা এর বিরুদ্ধে তারা একটা প্রতিকার চেয়েছিলেন। এছাড়া ভারতীয় এই নৌসেনাদের নিম্ন মানের খাবার দেওয়া হতো। যোগ্যতা থাকা সত্ত্বেও এদের বেতন বৈষম্য ছিল, মানে ইউরোপীয় নৌসেনাদের সমান এদের বেতন দেওয়া হতো না। হ্যাঁ, এবং যোগ্যতা থাকা সত্ত্বেও এদের পদোন্নতি হতো না, এবং চাকরির শেষে এদের কোনো পুনর্বাসনও ছিল না। একটা অনিশ্চিত ভবিষ্যৎ ছিল এই নৌসেনাদের, তার জন্য তারা কিন্তু বিদ্রোহ করেছিল। এছাড়া দেখো দক্ষিণ এশিয়ার মুক্তি সংগ্রাম, দক্ষিণ এশিয়া বলতে ভিয়েতনাম, লাওস, কাম্পুচিয়া, এই সব দেশগুলিতে কিন্তু জাতীয় মুক্তি সংগ্রাম চলছিল। সেই খবর কিন্তু পায় এই ভারতীয় নৌসেনারা, এবং তার দ্বারা উদ্বুদ্ধ হয় এবং তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। এবং বিদ্রোহটি কবে হচ্ছে? 1946-এর 18 ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে রেডিও অপারেটর বলাই দত্ত প্রথম কিন্তু ইনকিলাব জিন্দাবাদ, ব্রিটিশ ভারত ছাড়ো এরকম স্লোগানের ভিতর দিয়ে এই বিদ্রোহের প্রথম বীজ বপন করছেন। এরপরে দেখো রয়েছে যে বিদ্রোহের প্রসার, কিভাবে বিদ্রোহটা ছড়িয়ে পড়ছে। তা প্রথম বোম্বাইতে বিদ্রোহের সূচনা হলে পরে করাচিতে ছড়িয়ে পড়ে, মাদ্রাজ, কলকাতা, কোচিন, এরকম বিভিন্ন জায়গায় প্রায় ভারতবর্ষের 60টি জাহাজে কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আকার ধারণ করে। এরপরে দেখো স্ট্রাইক কমিটি মানে ধর্মঘটি কমিটি। তো এই ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় নৌসেনারা একটা ন্যাশনাল সেন্ট্রাল স্ট্রাইক কমিটি গঠন করে, এবং এর প্রেসিডেন্ট ছিলেন MS খান এবং ভাইস প্রেসিডেন্ট ছিলেন মদন সিং। এই স্ট্রাইক কমিটি, এবং তাদের দাবি ছিল অনেকগুলো দাবি, যে কারণে তারা বিদ্রোহগুলো করে সেইগুলোর প্রতিকার করাটাই ছিল তাদের দাবি। প্রথম দাবি দেখো কি রয়েছে এখানে, যে ভারতের যে INA, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি মানে আজাদ হিন্দ ফৌজের যে বিচার চলছিল, তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে, তাদের ভালো খাবার দিতে হবে, উন্নত মানের খাবার, বেতন বৈষম্য করা চলবে না, এবং ইন্দোনেশিয়ায় যে ভারতীয় সেনারা রয়েছে তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনতে হবে। এবং এই যে তলোয়ার জাহাজে যিনি প্রধান ছিলেন FW কিং, তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এরকম একাধিক দাবি ছিল স্ট্রাইক কমিটির। এরপরে দেখো আন্দোলনের অবসান। 21শে ফেব্রুয়ারি আন্দোলনের অবসান হচ্ছে। সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে আন্দোলনকারীরা এই বিদ্রোহের অবসান ঘটাচ্ছেন। তার আগে ব্রিটিশ সরকারের সেনাবাহিনীর সাথে কিন্তু এই নৌসেনাদের প্রায় 6 ঘন্টার গুলির বিনিময় হয়, এবং যিনি সেনা প্রধান ছিলেন সেই অ্যাডমিরাল গডফ্রে, তিনি বোম্বাইয়ে ডক অঞ্চলে বিমান থেকে গোলাবর্ষণ করেন এবং বিদ্রোহকে রক্তগঙ্গায় ভরিয়ে দেওয়ার একটা হুমকি দেন। তো অবশেষে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে বিদ্রোহীরা ভারতীয় নৌসেনারা তারা পদত্যাগ করে, মানে বিদ্রোহের অবসান ঘটায়। তারা বলে যে আমরা কিন্তু আত্মসমর্পণ করছি, ব্রিটিশের কাছে নয়, ভারতের কাছে আত্মসমর্পণ করছি। এইভাবে যাই হোক 23শে ফেব্রুয়ারি তারা কিন্তু আত্মসমর্পণ করছে, বিদ্রোহের অবসান হচ্ছে। এরপর দেখো জাতীয় নেতাদের প্রতিক্রিয়া। এই বিদ্রোহে জাতীয় নেতাদের একটা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া ছিল, সমালোচনা করা হয়। কারণ ভারতীয় নেতারা বুঝতে পেরেছিলেন যে খুব দ্রুত আমরা স্বাধীনতা পাচ্ছি, এই সময় একটা গন্ডগোল তৈরি করাটাই হলো একটা বিশৃঙ্খলা। নৌ বিদ্রোহকে তারা সমালোচনা করে। গান্ধীজি বলেন যে নৌ বিদ্রোহ ছিল হিন্দু এবং মুসলমানের মিলিত একটা সংগ্রাম, এবং এই সংগ্রাম ছিল অপবিত্র সংগ্রাম। মোহাম্মদ আলী জিন্না বলছেন যে দায়িত্ব জ্ঞানহীন একটি বিদ্রোহ ছিল। বল্লভভাই প্যাটেল বলছেন যে এই বিদ্রোহ ছিল অরাজকতা, এই বিদ্রোহকে এক্ষুনি বন্ধ করতে হবে। অবশ্য একমাত্র সবাই সমালোচনা করলেও গান্ধীজি, আলী জিন্না, বল্লভভাই প্যাটেল প্রত্যেকে সমালোচনা করেছেন। কেউ বলছে অপবিত্র বিদ্রোহ, কেউ বলছে অরাজকতা, কেউ বলছে দায়িত্ব জ্ঞানহীন বিদ্রোহ। বললেও একমাত্র জওহরলাল নেহরু কিন্তু এদের প্রশংসা করেছেন, বলেছেন যে এই যে ব্রিটিশদের বিরুদ্ধে লৌহ প্রাচীর ভেঙে ফেলার জন্য তিনি এদেরকে প্রশংসা করেছেন। তো এই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে, জাতীয় নেতাদের যে কি প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। এবার সর্বশেষ পয়েন্ট, যেটা গুরুত্ব। দেখো গুরুত্বটা অনেকটাই গুরুত্ব। ভারতের স্বাধীনতা আন্দোলনের শেষ পর্বের একটা উল্লেখযোগ্য বিদ্রোহ ছিল নৌ বিদ্রোহ।
ভারতীয় সিপাহীরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে 1857 প্রথম বিদ্রোহ করে এবং শেষ বিদ্রোহ ছিল এই 1946-এর নৌ বিদ্রোহ। এটা শেষবারের মতো বিদ্রোহ। তো এই বিদ্রোহের মধ্যে দিয়ে, মানে এই নৌ বিদ্রোহের মধ্যে দিয়ে ব্রিটিশ সরকার বুঝতে পারে ভারতে তাদের দিন কিন্তু শেষ হয়ে এসেছে এবং দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে ভারতীয়দের জন্য। এই উদ্দেশ্যে দ্রুত ব্রিটিশ পার্লামেন্ট ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠায়। সেই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি তিনি ব্রিটিশ পার্লামেন্টে বলেন যে ভারতে যে রাজত্ব করার দিন তাদের শেষ হয়ে এসেছে, ভারতীয় সিপাহীরা মানে ব্রিটিশ ভারতীয় সিপাহীরাও তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে, আমাদের দ্রুত ক্ষমতা হস্তান্তর করতে হবে। তা ভারতীয়দের হাতে যে দ্রুত ক্ষমতা ফিরিয়ে দিতে হবে, তাদের যে স্বাধীনতা দিতে হবে, এই উপলব্ধি অনেক আগে থেকে ব্রিটিশদের হলেও 1946-এর নৌ বিদ্রোহের পর তারা কিন্তু আর দেরি করেনি, তারা তড়ি ঘড়ি ক্যাবিনেট মিশন পাঠায় এবং দ্রুত ভারতে ক্ষমতা হস্তান্তর করে। এবং এই বিদ্রোহের মধ্যে দিয়ে যে ইংরেজদের প্রতি যে ভয় ছিল একটা, সেই ভয়টা কিন্তু দূর হয়ে যায় এবং এই বিদ্রোহের ভিতর দিয়ে হিন্দু মুসলিমরা কাঁধে কাঁধ মিলিয়ে বিদ্রোহ করে এবং হিন্দু মুসলিমদের মধ্যে একটা ঐক্য, একটা ইউনিটি, সেটাই কিন্তু প্রমাণ করে সাম্প্রদায়িকতাকে দূরে রেখে কিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু মুসলিম একসাথে বিদ্রোহ করতে পারে, সেই বিষয়টার কিন্তু একটা জ্বলন্ত উদাহরণ ছিল 1946-এর নৌ বিদ্রোহ। যাই হোক, ব্রিটিশ সরকার বুঝতে পারে দিন শেষ এবং দ্রুত ক্ষমতা হস্তান্তর করে। মার্ক্সবাদী ঐতিহাসিক রজনীকান্ত দত্ত তার ইন্ডিয়া টুডে মানে আজকের ভারত গ্রন্থে বলছেন যে এই 1946-এর নৌ বিদ্রোহ ভারতের একটা নব যুগের সূচনা করেছিল। এই হচ্ছে এর সারমর্ম সংক্ষিপ্ত আলোচনা। একবার আমরা পয়েন্টের উপরে বেস করে দেখব। 1946-এর নৌ বিদ্রোহটা লিখতে গেলে প্রথমে তার পটভূমিটা লিখতে হবে, তারপরে বিদ্রোহের সূচনা লিখতে হবে, তারপর বিদ্রোহের কারণ লিখতে হবে, বিদ্রোহের প্রসার লিখতে হবে, বিদ্রোহের স্ট্রাইক যে কমিটি তাদের কি দাবি দেওয়া ছিল সেটি লিখতে হবে, বিদ্রোহের অবসান কিভাবে হচ্ছে সেটি লিখতে হবে, জাতীয় নেতাদের প্রতিক্রিয়া কি সেটি লিখতে হবে এবং শেষে উল্লেখ করতে হবে এর গুরুত্ব বা মূল্যায়ন। এই 250 ওয়ার্ডের এই নোটসটি তোমাদের পড়তে হবে। সেই নোটসটা নিয়ে আমি এবার অন স্ক্রিনে আলোচনা করব। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার জন্য সিসি 13 পেপারে এই প্রশ্নটি রয়েছে। 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এই প্রশ্নটি দেখো 4th সেমিস্টারে তোমরা যারা জেনারেলে পড়ছো, তোমাদের যে জিই 4 পেপারটি রয়েছে সেখানেও কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নের মান হচ্ছে 5। দেখো এই উত্তরটি তোমরা লিখবে, বিদ্রোহ আজে বিদ্রোহ চারিদিকে, আমি যাই তারই দিন পঞ্জিকা লিখে, নয়া ইতিহাসে লিখেছে ধর্মঘট, রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট। সুকান্ত ভট্টাচার্যের এই কবিতা দিয়েই তোমরা শুরু করবে। পরের প্যারা করে দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামের শেষ পর্বে এক উল্লেখযোগ্য সংগ্রাম হলো নৌ বিদ্রোহ। আজাদ হিন্দ সেনাদের আত্মত্যাগ ও সংগ্রাম ভারতীয় নৌসেনাদের বিদ্রোহী করে তোলে। সুদীর্ঘ স্বাধীনতা আন্দোলনের যাত্রাপথে এই বিদ্রোহ ছিল শেষ প্ল্যাটফর্ম, যা অতিক্রম করে ভারতবাসী পেয়েছিল স্বাধীনতার স্বাদ। ডক্টর সুমিত সরকারের মতে, দেখো এখানে ঐতিহাসিকদের নামের তলায় কিন্তু এরকম আন্ডারলাইন করা আছে, তোমরা অবশ্যই কিন্তু এরকম আন্ডারলাইনগুলো অবশ্যই করবে। ডক্টর সুমিত সরকারের মতে নৌসেনাদের অভ্যুত্থান আজাদ হিন্দ ফৌজের মুক্তিযুদ্ধের চেয়েও অধিক গুরুত্বপূর্ণ ছিল। 1946 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে বোম্বাই বন্দরে রয়্যাল ইন্ডিয়ান নেভির তলোয়ার জামক জাহাজের রেডিও অপারেটর বলাই দত্ত স্লোগান লেখেন, ইনকলাব জিন্দাবাদ, কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট, কোয়াইট ইন্ডিয়া, ব্রিটিশ কোয়াইট ইন্ডিয়া, বন্দে মাতরম, জয় হিন্দ ইত্যাদি। এই অপরাধে নৌ কর্তৃপক্ষ বলাই দত্তকে পদচ্যুত করে। এর প্রতিবাদে রয়্যাল ইন্ডিয়ান নেভির প্রধান MS খানের নেতৃত্বে 1500 নাবিক বিদ্রোহ ঘোষণা করে 18 ফেব্রুয়ারি। বোম্বাইয়ের 22টি জাহাজ এবং করাচির হিন্দুস্তান জাহাজে এই বিদ্রোহের সূচনা ঘটে। পরের প্যারা দেখো, বিদ্রোহের কারণ। নৌ বিদ্রোহের অন্যতম কয়েকটি কারণ ছিল, এখানে 1-2 করে কারণগুলো মেনশন করা হয়েছে। এক, যুদ্ধবন্দী আইনে INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির 3 সেনাপতি গুরুদয়াল সিং ধিংলা, প্রেম সাইগল, শাহনওয়াজ খানকে দিল্লির লালকেল্লায় নিয়ে আসা হয় প্রকাশ্য বিচারের জন্য। 57 দিন ধরে চলা এই মামলায় মানে 5ই নভেম্বর থেকে 31শে ডিসেম্বর 1945 আজাদ হিন্দ সেনাদের বীরত্বপূর্ণ লড়াই ও আত্মত্যাগের কাহিনী প্রকাশিত হয়, যা নৌসেনাদের উদ্বুদ্ধ করে। 2 নম্বরে দেখো রয়েছে, নৌ সেনাবাহিনীতে জাতিগত বিদ্বেষের কারণে ইংরেজ নৌ অফিসাররা ভারতীয় মাল্লা পদাধিকারীদের অকারণে গালিগালাজ, অপমান, খারাপ ব্যবহার করত। ব্রিটিশ অফিসারদের এই দুর্ব্যবহারের প্রতিশোধ নেওয়ার জন্য নৌসেনারা বিদ্রোহী হয়। 3 নম্বর, সমযোগ্যতা সত্ত্বেও ভারতীয় নৌ কর্মচারীদের কখনো ব্রিটিশ কর্মচারীদের মতো বেতন দেওয়া হতো না। বেআইনিভাবে ব্রিটিশ সরকার এই বেতন বৈষম্য বজায় রেখেছিল।
4 নম্বর, ভারতের নৌ কর্মচারীদের বিশেষত মাঝি ও মাল্লাদের যে খাবার খেতে দেওয়া হতো তা ছিল অত্যন্ত নিম্নমানের। বহুবার ভালো খাবারের আবেদন করেও ভারতীয় সেনারা তা পায়নি, ফলে তাদের মনে এক ক্ষোভ জমেছিল। 5 নম্বর পয়েন্টে দেখো কি লেখা আছে, মানে কারণ ভারতীয় মাঝি মাল্লা নৌ কর্মচারীরা কোনোদিনই পদোন্নতি হতো না। উপরন্তু নতুন করে কয়েকশো ইংরেজ অফিসারদের নৌবাহিনীতে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে ভারতীয় নৌসেনাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা ছিল না। এবং শেষ কারণ 6 নম্বর, ইন্দোনেশিয়ায় প্রেরিত ভারতীয় নাবিকদের প্রত্যাবর্তনের দাবি জানায় নৌ নাবিকরা। কাম্পুচিয়া, ভিয়েতনাম, লাওস, মায়ানমারে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান গড়ে ওঠে তার প্রভাব পড়েছিল ভারতীয় নৌসেনাদের উপর। পরের প্যারা, এখানে নৌবিদ্রোহের সূচনা বা বিস্তার। দেখো, নৌবিদ্রোহের সূচনার পরদিনই 1946 ফেব্রুয়ারি বোম্বাইয়ের নৌ প্রশিক্ষণ জাহাজের রেটিং অর্থাৎ মাল্লা পদাধিকারীরা সংকেত প্রশিক্ষণ কেন্দ্রে বিদ্রোহের সূচনা ঘটায়। বোম্বাইয়ের সমুদ্র উপকূলে অবস্থিত নৌবাহিনীর 60টি জাহাজের মাল্লারা বিদ্রোহে অংশ নেন। বিদ্রোহীরা তলোয়ার জাহাজের নাম পাল্টে রাখে ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। জাহাজের ইন্ডিয়ান জ্যাকের পতাকা নামিয়ে টাঙিয়ে দেয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি এবং মুসলিম লীগের পতাকা। আস্তে আস্তে মাদ্রাজ, কলকাতা, করাচি ও কোচিন বন্দরও বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ে। হিন্দুস্তান জাহাজের সেনারা সরাসরি ব্রিটিশ সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। 21 ফেব্রুয়ারি ব্রিটিশ সেনাবাহিনী সরাসরি বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নামে। পুলিশের সঙ্গে 6 ঘন্টা ধরে গুলি বিনিময় চলে। রক্তক্ষয়ী বিদ্রোহ নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে নৌসেনাধ্যক্ষ অ্যাডমিরাল গডফ্রের নির্দেশে ডক অঞ্চলে বিমান থেকে গোলাবর্ষণ করা হয়। অবশেষে সর্দার বল্লভভাই প্যাটেলের নির্দেশে বিদ্রোহীরা আত্মসমর্পণ করে। 23 ফেব্রুয়ারি বিদ্রোহীরা ঘোষণা করে, আমরা আত্মসমর্পণ করছি ব্রিটিশের কাছে নয়, ভারতের কাছে। উই সারেন্ডার টু ইন্ডিয়া, নট টু ব্রিটিশ। বা শেষ প্যারা এখানে বলা হচ্ছে, মূল্যায়নের উপরে লেখা হচ্ছে, জাতীয় স্বাধীনতা আন্দোলনের অন্তিম লগ্নে নৌ বিদ্রোহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। সিপাহী বিদ্রোহে প্রথম এবং নৌ বিদ্রোহে শেষবারের মতো ভারতীয় সেনারা ব্রিটিশের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহী হয়েছিল তাতে ব্রিটিশ বুঝেছিল ভারতীয় নৌসেনাদের ওপর ভরসা করে আর বেশি দিন ভারতে রাজত্ব চালানো সম্ভব নয়। নৌ বিদ্রোহের জন্যই ব্রিটিশ প্রশাসন ক্ষমতা হস্তান্তরের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল। তড়িঘড়ি তারা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনকে ভারতে পাঠাতে বাধ্য হয়েছিল। নৌসেনাদের বিদ্রোহ সাধারণ মানুষের মনে ব্রিটিশ ভীতি ঘুচিয়েছিল। দেশীয় সেনা সাধারণ প্রজাদের মধ্যে ব্যবধান দূর হয়েছিল। নৌ বিদ্রোহে হিন্দু মুসলিম ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছিল। হিন্দু মুসলিম মাল্লা এমনকি সাধারণ হিন্দু মুসলিম প্রজারাও বিদ্রোহে সাম্প্রদায়িক ঐক্যের নমুনা রেখেছিল। নৌবিদ্রোহের পর ব্রিটিশ প্রশাসন বুঝে গিয়েছিল এদেশে তাদের দিন শেষ। ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ব্রিটিশ পার্লামেন্টের জরুরি বৈঠক ডেকে বলেছিলেন, সেনাবাহিনীর মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ছে, ভারতে ব্রিটিশ শাসন টিকে রাখা অসম্ভব। নৌবিদ্রোহ ভারতের স্বাধীনতা লাভের প্রাককালে শেষ উল্লেখযোগ্য সংগ্রাম। মার্ক্সবাদী লেখক রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে বা ইন্ডিয়ান হিস্ট্রি গ্রন্থে লিখেছেন, নৌ নাবিকদের অভ্যুত্থান, সাধারণ মানুষদের সমর্থন এবং বোম্বাইয়ের শ্রমিক শ্রেণীর নায়কোচিত সিদ্ধান্ত ভারতের নবযুগের সংকেত দিয়েছিল এবং এটি ছিল ভারতীয় ইতিহাসের এক মহত্তম দিক চিহ্ন। তো এই ছিল 1946 নৌ বিদ্রোহ, এই 250 ওয়ার্ডের টিকা প্রশ্নটি। তোমরা এটিকে কালেক্ট করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। আর তোমরা যারা 4th সেমিস্টার পাশে পড়ছো, তোমাদের যে বাকি যেসব টিকাগুলো রয়েছে সেগুলো আমি একের পর এক ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে তার উত্তরগুলি নিয়ে আসবো। এবং তোমাদের যে বড় প্রশ্ন আছে 10 নম্বর, সেগুলো ইতিমধ্যে 2-1টি আমি এনেছি। আর 6 সেমিস্টার অনার্সে তোমরা যারা পড়ছো, তোমাদের এই পেপারের CC 13 পেপারের যে টিকা তার প্রায় সবটাই আমি কিন্তু একের পর এক এরকম ভিডিও লেকচার ক্লাসের ভিতর দিয়ে তোমাদের সামনে আমি তা উপস্থাপনা করেছি। তোমরা সেগুলো অবশ্যই দেখে নেবে। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের সাজেশনের টিকাতে যেগুলো আছে সবগুলো কিন্তু আমার ভিডিও লেকচার ক্লাস দেওয়া হয়ে গেছে। এবার তোমাদের যে অন্য পেপারের টিকাগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এর পরবর্তী ভিডিও ক্লাস আমি নিয়ে আসবো। তাই অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, মতামত জানাবে নিচে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে।